বিতর্কের জেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ ও জাতির কথা ভেবে হানাহানি না করে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। সেনা প্রধান পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে। ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে। বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে। নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না। ওয়াকার মিয়া, ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে, এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না। তো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, মোদিও বিচারের মুখোমুখি। সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয়, হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয়, ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয়। এবং সে কারণেই এমন একটা আওয়ামী লীগ লাগবে যে আওয়ামী লীগটা শুদ্ধ, পিওর, ভালো আওয়ামী লীগ। ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগ করার পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জনগণের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং তার কাছ থেকে জবাবদিহিতা নিতে হবে যে ইন্ডিয়ার কারা কারা কি ষড়যন্ত্র এতদিন করেছে এবং পাশাপাশি সামনে আরও কি ষড়যন্ত্রের প্ল্যান তারা করেছে সেগুলোকে জেনে এরপর সেই ষড়যন্ত্রগুলোকে একেবারে নস্যাৎ করে দিতে হবে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র বাহিনী সেনাবাহিনী, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম এবং বলতাম যে দেশপ্রেমিক সেনাবাহিনী, অথচ আজকে সেই সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান সহ বেশ কিছু সদস্য, তারা আজকে ভারতের পা চেটে ভারতের দালালি করে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু এরা বুঝতে পারেনি যে বাংলাদেশের জনগণের সাথে যদি বেইমানি করা হয় তাহলে বাংলাদেশের জনগণ ইতিপূর্বে যেরকমভাবে স্বৈরাচারকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, ঠিক তদ্রূপভাবে তাদেরকেও দেশ ছাড়া হতে বাধ্য করবে। এইবার সেনাপ্রধান সে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বেইমানি করে, ভারতের দালালি করে তার নিজের পদকেই সে একেবারে হারিয়ে ফেলল। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে দেশের সাথে গাদ্দারি করে তার পদ যে সে হারিয়ে ফেলেছে সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব যে সেনাপ্রধান মূলত দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের দালালি কেন করতেছে, মূল উদ্দেশ্যটা কি, এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সেটা আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবারই একটা প্রশ্ন যে আসলে ওয়াকার সাহেব কি চাচ্ছে, কেন এরকম করছে, এবং গত 25শে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাড্রেস করছেন সেই অ্যাগ্রেসিভনেসের পিছনে কারণটা কি। আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাঁশঝাড় থাকতো, বাঁশঝাড়ের ওইখানে অন্ধকার, দুই দিক দিয়ে বাঁশ টাস ঝাড় ইয়ে হতো এবং মনে করা হতো যে ওইখানে ভূত পেতনি থাকে, জিন ভূতের আসর টাসর হয়। এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি, জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না। তো ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে এইরকম আর কি, উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই, কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন। ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পান? ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট, যেই রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটার পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাইছে, গণহত্যার সহযোগী হয়েছে, এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব আছে এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান। এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনের কারণ। এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর প্রফেসর ইউনূসের সরকার তৈরি করেনি,
রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ। এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল করে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা এভিডেন্সকে কতবার ভেরিফাই করছে, হ্যাঁ, তার কোনো ইহত্যা নাই। মানে ধরেন আমি একটা এক্সাম্পল, ধরেন একটা ছবি ব্যবহার করছে, হ্যাঁ, এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে, কিভাবে সেটা ভেরিফাই করছে, কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে, কে করছে, হ্যাঁ, কোন ফরেনসিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে, কোন ফরেনসিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে, এভরিথিং ডিটেইল। মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এই যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি, তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভিস, ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে, এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইল, এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে চায়? ধরেন হাসিনার নামে তো একটা মামলা হবে, হাসিনার নামে শুধু না, হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার যারা যারা সাথে সাথে ছিল, তার রাজনৈতিক নেতা টেতা সবগুলোর নামে মামলা। আচ্ছা, এরপরে মামলাটা যখন হবে তখন মোদির নাম আসবে না? মোদির নাম তো আসবে, মোদির নাম আসবে, কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল, কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো। এবং হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না। সো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, মোদিও বিচারের মুখোমুখি, সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয়, হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয়, ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না। এবং সে কারণেই ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি, সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে। এবং এই জন্যই ওয়াকার সবাই যত 662 জন পারপিট্রেটর, বিচারক, পুলিশ অফিসার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে বাইরে পাঠিয়েছে। এটাই হচ্ছে ওয়াকারের প্ল্যান, ডিটেইল প্ল্যান, যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান। সে সেটাকে এক্সিকিউট করতে চায়। এখন এটাকে কিভাবে এক্সিকিউট করবে? এক্সিকিউট করার জন্য প্রথম ইয়ে হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লীগ লাগবে যে আওয়ামী লীগটা শুদ্ধ, পিওর, ভালো আওয়ামী লীগ আর কি। এবং আমি খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি, সেটা আমরা গ্রহণ করবো। নো ওয়ে, নো ওয়ে। আওয়ামী লীগের রাজনীতি কি আসলে? আওয়ামী লীগ কি রাজনীতি করছে? আওয়ামী লীগের রাজনীতিটা কি? আমাদের রাজনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সকল গণতন্ত্র, এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা। এটাই তো তার রাজনীতি। দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল, সে ফ্যাসিবাদ কায়েম করছে, একদলীয় শাসন কায়েম করছে। শেখ হাসিনার আমলে 15 বছরের শাসনে একই জিনিস, সে ফ্যাসিবাদ কায়েম করছে। আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাজনীতি। তাহলে আওয়ামী লীগের কি রাজনীতি? ভালো ফ্যাসিবাদ হয় নাকি? ফ্যাসিবাদের তো কোনো ভালো মন্দ নাই, মানে গুয়ের তো কোনো ভালো গু মন্দ গু নাই, গু অলওয়েজ গু, গুয়ের কোনো ভালো গন্ধ তো হয়। তো এই জন্য এই ভালো আওয়ামী লীগ, মানে ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে শিরিন শাহ, ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে সাবের হোসেন চৌধুরী। কেন ভালো আওয়ামী লীগ? কারণটা হচ্ছে এখানে ক্লাস, শ্রেণী। এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকে, এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম, রুলিং এলিট ক্লাস। এই যে রুলিং এলিট ক্লাস, ইংরেজি জানা ক্লাস, এটাই হচ্ছে সবসময় ক্ষমতায় থাকবে। এটাই ডেইলি স্টার, এটাই প্রথম আলো, এটাই সাবের হোসেন চৌধুরী, এই শিরিন শারমিন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। ওই যে ইংরেজি যেহেতু ঠিকই কইছি, সেই জন্য ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে। সেটা আওয়ামী লীগের নামে হোক, এটা মিলিটারি শাসনের নামে হোক, এটা বিএনপির নামে হোক, এটা হোয়াট এভার নামে হোক, এটাই তারা থাকতে চায়। এবং এটাই যদি থাকে তাহলেই সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে, ভারতের স্বার্থটাকে রক্ষা করবে। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে? কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি এন্ড ইমোশনালি কানেক্টেড। আরেকটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশের যারা রুলিং এলিটস, হ্যাঁ, যারা এই যে ইংরেজি জানা এলিট, তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না, ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে। আপনি দেখেন এই যে ধরা যাক আমি যদি ইয়ের কথাই বলি, মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু না, ধরেন মাহফুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টেলেকচুয়াল, এবং তার তো কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সার অভাব নাই, তার মেয়েকে পড়াইছে ভালো জায়গায়। এখন বলেন তো তার মেয়ে কি করে? কিছুই করে না, ইনফ্যাক্ট কিছুই করে না।
সে লন্ডনে কিছুই করতে পারে না, তার ক্যারিয়ার ডুম, কিছুই না। হ্যাঁ, বা ধরেন আপনি জয় তো একটা পরিবারের একটা সুবিধাপ্রাপ্ত পরিবারের ছেলে। আমার বাবা তো স্কুল টিচার রে ভাই। হ্যাঁ, তো জয়ের মা তো প্রাইম মিনিস্টার ছিল, তো শেখ মুজিবের নাতি, এটা প্রিভিলেজ ফ্যামিলি থেকে কি করছে জয়ের ক্যারিয়ার, গ্লোবাল কন্ট্রিবিউশন কি? কিচ্ছু না, নাথিং। আপনি এই যে বাংলার রুলিং ক্লাস, এরা আসলে পশ্চিমে কিছু করতে পারে না, এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না, এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারে না যে আসলে পশ্চিম কি। হ্যাঁ, সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার সাথে, কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায়, স্পেসটা পায়, তাদের স্পেস দেয়, তাদের একটু পিট চাপড়ায় দেয়। এইটাই হচ্ছে বাংলাদেশের টোটাল রাজনীতি, টোটাল পলিটিক্স এর প্রবলেম। এবং এই কারণে এই জায়গাটা থেকে আমরা বাড়াইতে পারছি না। এই জন্য আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই, এই নষ্ট শহরগুলোকে জ্বালাই দিব একেবারে, কারণ এটাকে ধ্বংস করে না দিতে পারলে, এই এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে, আপনি এই যে ফ্যাসিবাদের যে চক্কর, এই যে এলিটিজমের যে চক্কর, এটা থেকে বাইরে হতে পারবেন না। এই যে ঘুরে ফিরে আপনাকে একবার মাহফুজ আনাম দেখাবে, একবার মতিউর রহমান দেখাবে, একবার সাবের হোসেন চৌধুরীকে দেখাবে, একবার শিরিন শারমিনকে দেখাবে, এই এলিট। ইভেন ইনফ্যাক্ট আপনি প্রফেসর ইউনূসের মন্ত্রিসভা দেখেন, এলিটের বাইরে কেউ না। মানে যারা এই বাংলাদেশে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কয়েকদিন আগে যখন বক্তব্য দিয়েছিল, তখন সে বারবার বলেছিল, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ডক্টর ইউনূস তিনি এটা করতেছেন, সেটা করতেছেন, মানে এমনভাবে তার নামটাকে উচ্চারণ করেছে, কেমন যেন তাকে হ্যায় প্রতিপন্ন করতেছে, ছোট করতেছে। তখন এই বিষয়টা জনগণের চোখে পড়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইভাবে ছোট করে কেন ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করতেছে, এবং পাশাপাশি সে বলতেছে যে 7-8 মাস অনেক হয়ে গিয়েছে, আর নয়, এখন নির্বাচন দরকার, এই সেই, তারপরে ফুল স্টপ, বিভিন্ন রকমের কথা বলে সে কিন্তু বিতর্কিত হয়েছিল। এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের সার্বভৌমত্বে ক্ষুণ্ণ হবে, বাংলাদেশের স্বাধীনতা নাকি ক্ষুণ্ণ করবে। যেই বাংলাদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে 71-এ একবার, 24-এ আরেকবার, তাও 24-এ এমনভাবে বাংলাদেশের মানে গ্রাম পুলিশ থেকে শুরু করে একেবারে সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় দলীয়করণ করে যেইভাবে স্বৈরতন্ত্র সেটেল করেছিল, সেই স্বৈরতন্ত্রকেও বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে বাংলার জনগণ পারে না এমন কিছু নেই, বাংলার জনগণ চাইলে সব কিছু পারে। তাদেরকে ক্ষমতাচ্যুত করে এবং দেশ ছাড়া করতে বাধ্য করেছে, এমনকি তাদের এখন অস্তিত্ব নাই, এমন একটা অবস্থায় তারা অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে। সুতরাং সেই বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ না করলে বা বিভিন্নভাবে কথা তুলে এরপরে সে বলতেছে যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, স্বাধীনতা বিপন্ন হবে। সে আঙুল জাগিয়ে যে আমি সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, মানে সে এমন ভাবভঙ্গি নিয়েছে। ওই যে ভারতের সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সবসময় আমাদের কথা হয়, তো আমরা কিভাবে কি সামনে মানে কি করবে না করছে এই বিষয়ে সব কিছুই আমরা জানি, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। এটা কিন্তু ভারতের সেনাপ্রধান মুখোশটা প্রথমে উন্মোচন করেছিল, এবং তখন এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি প্রথমে মুখ খুলেছিল এবং বলেছিল যে দেখেন, বাংলাদেশের একজন সেনাপ্রধান, তাকে নিয়ে ভারতের সেনাপ্রধান এত বড় কথা কিভাবে বলবে? যদি এই কথা মিথ্যা হয়ে থাকে তাহলে তো ওয়াকারুজ্জামানের এর জবাব দেওয়া উচিত। কিন্তু ওয়াকারুজ্জামান কোনো কথা এই বিষয় নিয়ে বলেনি এবং বলবেও না, কারণ সে তো ধরা, সে তো সেই ভারতের সেনাপ্রধানের বক্তব্য যেটা সেটা সঠিক, অর্থাৎ তার সাথে তাদের এই সেনাপ্রধানের, বাংলাদেশের সেনাপ্রধানের সার্বক্ষণিক যোগাযোগ আছে। সেই ভারতের দালালি করছে গোপনে গোপনে, মানে উপরে উপরে খুব ভালো, দেশের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি, এই সরকারের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, এই সেই এমন চাপা উপরে উপরে মেরেছে এতদিন। অথচ ভিতরে ভিতরে ডক্টর ইউনূস হয়, ডক্টর ইউনূস কেন সরকার প্রধান হবে, অন্য কেউ কেন নয়? এবং বাংলাদেশের 30-40% মানুষ তো
আওয়ামী লীগের সাপোর্টার, সুতরাং এই মানুষদের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূসকে কেন সরকার প্রদান করা হবে, এরকম বিভিন্ন ভেটু কিন্তু দিয়েছেন। এখন অনেকের কথা, অনেকের প্রশ্ন যে আসলে হাসনাত আবদুল্লাহ 11 তারিখের কথা আজকে 23-24 তারিখ এখন এসে বা 22 তারিখ এসে এখন কেন বলবে। তো এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি স্পষ্ট বলেছেন, আপনারা দেখেছেন কিনা, যে হাসনাত আবদুল্লাহ নিজেই স্বীকার করছে যে আসলে আমি বুঝতেছি না যে কোন সময় কোন কথা বলতে হবে, কোন কাজ কখন করতে হবে। আমার তো আসলে বয়স কম, রাজনীতির অভিজ্ঞতা আমার নাই, এই কারণে আমার ভুল হইতেছে। তার ভুল সে স্বীকার করছে। সুতরাং এই যে আমরা এতদিন ভরসা করেছিলাম যে যাক দিন শেষে আমরা আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের একজন সেনাপ্রধান আছে যে দেশের জন্য, আমাদের জন্য অক্লান্তভাবে কাজ করছে, অথচ তার মনে মনে যে থাকবে এই বাটপারি, বেইমানি, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। সুতরাং বাংলাদেশের মানুষ এই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বাংলাদেশের বিগত সংবিধান এবং এই জেনারেল ওয়াকারুজ্জামান, এই তিনটা লোককে, মানে দুইজন ব্যক্তি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকার আর যে সংবিধান, এই তিন জিনিসকে যদি পরিবর্তন করত তাহলে বাংলাদেশের আজকের এই অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না, বাংলাদেশ নতুন করে কোনো ষড়যন্ত্রের জালে ফাঁসতো না। আমার যেটা মনে হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং এই সেনাপ্রধানকে যদি পরিবর্তন করা হতো, যেরকমভাবে পুলিশের আইজিপি পরিবর্তন করা হয়েছে এরকমভাবে করা হতো, এবং সংবিধান যদি বাতিল করা হতো নতুন করে, সঠিকভাবে যেন কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশের জায়গা করতে না পারে, এরকম উদ্যোগ করে যদি সংবিধান তৈরি করা হতো, তাহলে বাংলাদেশের জনগণ হয়তোবা আরও সামনে বেশ কিছু বছর শান্তিতে মোটামুটি মানে দেশ শাসন এটা পাইতো। তো যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।